প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব ধর্মীয় নেতাদের। সব সম্প্রদায়ের মানুষকে ভয়হীন মানবিক সম্পর্ক গড়ার আহ্বান ডক্টর ইউনূসের। ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কাজে আসবে না, মত মঈন খানের। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে থাকায় উগ্রবাদীরা উৎসাহিত হচ্ছে, বলছেন বিএনপি নেতারা। আগামী সপ্তাহে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। আলোচনায় গুরুত্ব পাবে পানি বণ্টন ও বাণিজ্য ইস্যু, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এবং অনাস্থা ভোটে হেরে ৬০ বছর পর ফ্রান্সের কোন প্রধানমন্ত্রীর পদত্যাগ। প্রেসিডেন্ট ম্যাখোর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ফরাসিদের, আগাম নির্বাচনের দাবি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব দিলেন ধর্মীয় নেতারা। সম্প্রতি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তারা বলেন, বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ ভালো আছে, নিজেদের মধ্যে কোনো বিভেদ নেই। ভারতের গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও জানান তারা। এদিকে উপদেষ্টা মাহফুজুল আলম জানান, ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবে জাতি। দেশের মধ্যে কত রকমের কাণ্ড। ভারতীয় গণমাধ্যমে যখন বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তখন ফরেন সার্ভিস একাডেমিতে যেন এক সম্প্রীতির মিলন মেলা। বৃহস্পতিবার বিকেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের প্রতিনিধির মেলবন্ধন জানান দেয় অসাম্প্রদায়িক বাংলাদেশের, যার নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একই পরিবারের সদস্য। ভারতীয় গণমাধ্যমের লাগাতার অপপ্রচার আর দেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি সম্পর্কে করণীয় ঠিক করতে বাংলাদেশের সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ আহ্বান করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার তার আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেন আস-সুন্নাহ ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম, বুদ্ধিস্ট ফেডারেশন ও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে সংলাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কথা শুনেন। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অস্থিরতা নিরসনে নিজেদের মন্তব্য তুলে ধরেন। আমাদের সবার সমান অধিকার। পরে সাংবাদিকদের মুখোমুখি হন ধর্মীয় প্রতিনিধিরা। তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে, নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ আমরা থাকবো। আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার মধ্যে কোনো বিভেদ নেই। যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দলমত নির্বিশেষে। কারো উস্কানিতে প্ররোচিত না হওয়ার আহ্বান জানিয়ে ধর্মীয় প্রতিনিধিরা বলেন, ভারতীয় গণমাধ্যম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। দেশীয় উস্কানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার পরামর্শ দেন তারা। শান্তি সম্মেলন করে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে, তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি ওনাকে। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। পরে উপদেষ্টা মাহফুজ আলম জানান, ভারতীয় অপপ্রচারের জবাব সম্প্রীতি দিয়ে দেবে বাংলাদেশ। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, অল্প দিনের মধ্যেই তা দৃশ্যমান হওয়ার প্রত্যাশা তার। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি। এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সংলাপ চলমান থাকবে বলেও জানানো হয় বৃহস্পতিবারের আয়োজন থেকে। অবশ্যই আছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে নতুনভাবে জন্মলাভ করেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা সব সম্প্রদায়ের মানুষকে ভয়হীন মানবিক সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বিতাড়িত রাজনৈতিক দলের অনেক নেতা দেশে বিদেশে বসে উস্কানি দিচ্ছে, এতে সাড়া না দিয়ে মোকাবিলা করাটাই প্রধান কাজ বলেও উল্লেখ করেন তিনি। উস্কানিতে সাড়া না দেওয়া, এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো, এইটাই আমাদের
আমরা সব দিকে ঠিক আছে, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে, তাদের দেশের যারা সংখ্যালঘু তাদের উপরে যে হয়রানি, সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে, আমাদের উস্কানির সৃষ্টি করে। এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানির শিকার হবে না, এইটা আমরা কিভাবে করতে পারি। আমরা নাগরিক, আমরা নির্ভয়ে নাগরিক, ভয়ের সঙ্গে নাগরিক না, একটা মানবিক সম্পর্ক যেটা ভয়মুক্ত। ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কোনো কাজে আসবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দলটির নেতাদের অভিযোগ, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে থাকায় উগ্রবাদীরা উৎসাহিত হচ্ছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে একদিন আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ প্রস্তাবনা হলো সেই বৈঠকে থাকা বিএনপির অন্যতম শীর্ষ নেতা ডক্টর আব্দুল মঈন খান বৃহস্পতিবার তার মতামত তুলে ধরেন এক অনুষ্ঠানে। তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই, তবে এতে যেন বাকশাল ফিরে না আসে। ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। এছাড়া আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে থাকায় উৎসাহিত হচ্ছে উগ্রবাদীরা। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। দেশের ভেতরে ও বাইরে সব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকার প্রয়োজন দাবি করে সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভারতের অপপ্রচার ও বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবারও বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন। তাদের দাবি, দিল্লির আগ্রাসী আচরণ মোকাবেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসব কর্মসূচি থেকে জানানো হয়, বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। প্রভুত্ব আমরা মানি না, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ভারতীয় সেই সকল মিডিয়াকে বলে দিচ্ছি, এই বাংলাদেশের সকল মানুষ আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। একই সময় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভারতের কড়া সমালোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির। তিনি বলেন, বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে ভারত শত্রুর মতো আচরণ করছে। ভারতের বক্তব্য এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা সবাই ঐক্য, জাতীয় ঐক্য। আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করে, তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না। এদিকে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদও বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বন্ধে ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভাবার কারণ নেই। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন, না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকে আমরা বলবো, তোমরা ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে পালিয়ে থাকা অপরাধী নেতা কর্মীদের ফেরানোর উদ্যোগ নেয়ার আহ্বানও জানান এই নেতা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে ঢাকায় হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনা হবে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে। বৃহস্পতিবার দুপুরে ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, শেখ হাসিনার ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় বিষয়টি দিল্লিকে জানালেও জবাব দেয়নি। পূর্ণ সমর্থন প্রকাশ করেন
এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং। মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মুখপাত্র হিসেবে যুক্ত হলেন পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম। থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি নির্ধারিত বক্তব্যে মুখপাত্র জানান, আগামী সপ্তাহে ইউরোপের অনাবাসী রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে রোহিঙ্গা, জলবায়ু, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, GSP+ বিষয়ে। এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, ভারত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাজ্যে একটি জনসভায় ভাষণ দেবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইঙ্গিত দেন, আশ্রয়দাতারাই এতে সহায়তা করছে। মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। আগামী সপ্তাহে ঢাকায় হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিষয়গুলো। 2 দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও। বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলা আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে, ফলে ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার সুযোগ কম। ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সীমান্তে কোনো উত্তেজনা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতে অপপ্রচারের জবাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিকে দিল্লির আচরণেই বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হচ্ছে বলে উল্লেখ করে দিল্লিকে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন মাত্রায়। সম্প্রতি বেড়েছে আরও উত্তেজনা। ভারতের আধিপত্যের চেষ্টার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আহ্বানে গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য। সমাজ কল্যাণ উপদেষ্টা মনে করেন, দিল্লির আচরণের কারণেই বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হচ্ছে। আত্ম উপলব্ধি থেকে ঢাকার বিষয়ে দিল্লিকে নীতি পরিবর্তনের আহ্বান তার। বৃহস্পতিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাব মহিলা কমিটির মেলার উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানে বর্বরতা, হাসিনা সরকারের আমলের দুর্নীতি এবং বিতর্কিত 3টি নির্বাচন নিয়ে ভারতের নিশ্চুপ ভূমিকার সমালোচনাও করেন এই উপদেষ্টা। আমার দেশের বাচ্চাগুলোকে যখন মেরে ফেলা হচ্ছিল, ভারত চুপ ছিল। আমার দেশে যখন একটার পর একটা নির্বাচন হলো, খারাপ থেকে খারাপতর, ভারত একটা বারও উচ্চারণ করে বলেনি বন্ধ করো তোমরা এই তামাশা। এদিকে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে তিনি বলেন, ঢাকা নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। কোনো ধরনের আমরা হুমকির মুখে নেই। আমরা সব একসাথে হয়ে এটার এই যে ওদের যে মিডিয়ার প্রচারণা আমরা প্রতিবাদ করব। এটা ভুলে উনি বলে বলেছে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে। দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা এবং দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলেও মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ঘৃণা বিদ্বেষ ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্য প্রচার এবং প্রকাশের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 5 আগস্টের পর দেয়া বিদ্বেষমূলক সব বক্তব্য দ্রুত সরাতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বলছেন, এতে তদন্ত বিচার কাজ ব্যাহত হবে। বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। একই সঙ্গে সেগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশনাও চাওয়া হয়। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক
বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন বলছে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, ইউটিউব, এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা, এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছে প্রসিকিউশন। এর আগে গত 12 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনও প্রক্রিয়াধীন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন নতুন আইজিপি বাহারুল আলম। মনিরুল, হারুন সহ পলাতক কর্মকর্তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে সদর দফতরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে পুলিশ হবে জনবান্ধব। শেখ হাসিনা সরকারের পতনের পর নানা সংকট, সীমাবদ্ধতা আর বিপর্যয় কাটিয়ে নতুন রূপে ফেরার চেষ্টায় পুলিশ। একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত বাহিনীর গতি ফেরানো, অন্যদিকে জন আস্থা অর্জন। এই দুই চ্যালেঞ্জ সামনে রেখে চলছে প্রাতিষ্ঠানিক সংস্কার। বিভাগ অনুযায়ী আমরা আলাদা। নতুন দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রধান দায়িত্ব উল্লেখ করে নতুন আইজিপি জানান, 5 আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের কতিপয় সদস্য আইন ভঙ্গ করেছেন জানিয়ে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে জনবান্ধব হবে তার বাহিনী। আমার আরেকটা প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সমাজকে একটা স্থিতাবস্থায় এনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। 5 আগস্টের পর মিথ্যা মামলাকে কেন্দ্র করে কেউ কেউ বাণিজ্য করছে স্বীকার করে আইজিপি বলেন, নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না। এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে সমাজের, তারাও প্রভাবশালী লোক। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। মনিরুল, হারুন সহ পলাতক পুলিশ কর্মকর্তাদের এখনও শনাক্ত করা না গেলেও তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। যদি আমরা অবস্থানটা চিহ্নিত করতে পারি, অবশ্যই তিনি আইনের আওতায় আসবেন। আমাদের প্রত্যেকের দাবি যে পুলিশকে ডিপলিটিসাইজ করতে হবে, রাজনৈতিক কর্তৃপক্ষের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়। যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যে সতর্ক বার্তা দিয়েছে তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই ধরনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন নতুন আইজিপি। আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমকে মন মতো সংবাদ করতে বাধ্য করত বিগত আওয়ামী লীগ সরকার, একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। শফিকুল আলম জানান, গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনায় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবিলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। আমরা কাউকে কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেইনস্টে নামছিও না, কাঁচা খুলে নামছিও না, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। টাকার নকশায় পরিবর্তন এনে 6 মাসের মধ্যে ছাপা হবে নতুন নোট। তবে নকশায় কি কি পরিবর্তন আসছে তা নিয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নোট ছাপানো সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বৃহস্পতিবার বিকালে একথা বলেন। গণমাধ্যমগুলো বলছে, আপাতত 20, 100, 500 ও 1000 টাকার নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এই নোট ছাপানোর কাজ ইতোমধ্যে টাকশাল শুরু করেছে। কর্মকর্তারা বলছেন, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে যুক্ত করা হবে বাঙালির ঐতিহ্য, ধর্মীয় স্থাপনা সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি।
নিত্যপণ্যের দামের চাপে সাধারণ মানুষের হিমশিম অবস্থার মধ্যেই দুঃসংবাদ দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সরকারের শত চেষ্টার পরও নভেম্বরে আরেক দফা সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। তবে মানুষের আয় সামান্য বেড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। প্রতিদিনই বাড়ছে মানুষের ব্যয়। বৃহস্পতিবার সকালে এমন তথ্যই জানালো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সংস্থাটির মাসিক হিসাবে দেখা যাচ্ছে আমদানিতে এলসি খোলা সহজ করা সহ শত চেষ্টার পরও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির লাগাম টানতে পারেনি সরকার, যার ফলে নভেম্বরে আরেক দফা বেড়ে খাদ্য মূল্যস্ফীতি ঠেকেছে 13.8%। অর্থাৎ গত বছর নভেম্বরে খাদ্যপণ্য কিনতে একজন মানুষের 100 টাকা লাগলে গেল মাসে তা লেগেছে প্রায় 114 টাকা। জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। এখন সংসার চালানো খুবই সমস্যা। সবজি সবকিছু মুরগি টুরগি সবই তো অনেক দাম। যারা কম টাকা বেতনে চাকরি করে তাকে তো কষ্ট হইবই। সাধারণ মানুষ আমরা এগুলো নিয়ে কখনো কাকে বলবো, বলার মানে কোনো ভাষা নেই আমাদের। শুধু নিত্যপণ্যের বাজার ব্যয়ই বাড়েনি, বেড়েছে বাজারে যাওয়ার খরচও। অর্থাৎ পরিবহন সহ শিক্ষা, চিকিৎসা, বিনোদনের মতো খাদ্য বহির্ভূত খাতেও নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%। আর এতেই নিত্যদিন সাধারণ মানুষকে নাকানি চুবানি খাওয়ানো সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে 13.38%, যা অক্টোবরে 10.87 আর সেপ্টেম্বরে ছিল 9.92%। অর্থাৎ গেল জুলাইয়ের পর সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে সর্বোচ্চে। সুদ হার বাড়ানোর পরও মূল্যস্ফীতির লাগাম টানতে না পারার কারণ হিসেবে সিন্ডিকেট ও বাজার কাঠামোর দুর্বলতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। আমদানি পর্যায়ে যে শুল্ক সেটার ক্ষেত্রে ছাড় দেওয়া হলো এবং একই সঙ্গে ভ্যাটের ক্ষেত্রেও কিছু রিল্যাক্সেশন হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের মূল সমস্যাটা কিন্তু উচ্চ সুদের হার। দ্বিতীয়টা হলো যে বাজার ব্যবস্থাপনায় উন্নতির অভাব, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে পুরো সাপ্লাই চেইন, এই জায়গাটাতে এখনো পর্যন্ত সিন্ডিকেট আছে। এদিকে মজুরি বৃদ্ধির হার বাড়লেও মূল্যস্ফীতির সাথে তা সামঞ্জস্য রাখতে পারছে না। ফলে কৃষি, শিল্প ও সেবা খাতে জড়িতরা প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে লড়াই করে যাচ্ছেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দ্রব্যমূল্যের চাপ থেকে ক্রেতাদের রেহাই দিতে যখন বাজারে অভিযান ও জরিমানায় ব্যস্ত সরকারি সংস্থাগুলো, তখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে সমস্যা বাজারে নয়, সরবরাহ ব্যবস্থাপনায়। সংকট যেখানেই হোক সেখান থেকেই মুক্তি চান ভোক্তারা। ফরহাদুর রহমানের রিপোর্ট। নিত্যপণ্যের দাম তদারকিতে বাজারে বাজারে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তাদের অভিযান চালানো এখন নিয়মিত ঘটনা। এ সময় বরাবরই বিক্রেতাদের পক্ষ থেকে দাবি করা হয় খুচরা পর্যায়ে নয়, সংকটের উৎস উৎপাদন আর সরবরাহ ব্যবস্থায়। বই থেকে যদি কমে আসে, আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। দৈনিক বাজার দৈনিক আমরা এরকম রাখি আমরা বেচতে পারি না। যেখান থেকে সেল হয় সেখানে গিয়ে করতে হবে। যদি তারা কমে আমাদের সেল দিতে পারে আমরা কমে বেচতে পারবো, কোনো সমস্যা নেই। সদ্য প্রকাশিত জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন বাস্তবতা। এতেও বলা হয়েছে সরবরাহ ব্যবস্থাতেই অস্থিতিশীল হয় নিত্যপণ্যের বাজার। কিছু মানুষ এই যে মধ্যস্বত্বভোগী, তারা কিন্তু এখানে মেইন মুনাফাটার ভাগটা নিয়ে নেয়। সাপ্লাই চেইনটা ভালোভাবে মনিটর করা, কৃত্রিম সংকট যাতে না করতে পারে সেই জায়গাটা ভালোভাবে ব্যবস্থাপনা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী চাপে থাকা ভোক্তাদের দাবি একটাই, নিত্যদিনের বাজার খরচের হিসাব মেলাতে চিহ্নিত সমস্যার সমাধান হোক। 80 টাকা 75 টাকা আলু এখনো আছে, পেঁয়াজও এখন 120 টাকা, 100 টাকা ইন্ডিয়ান পেঁয়াজগুলো, সেইগুলো পেঁয়াজ পাওয়া যাচ্ছে। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, কিছু তারা করতে পারতেছে না। আর জনগণ আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। এই দোকানদার যার কাছ থেকে মালটা আনে তার দামটা যদি ঠিক থাকে তাহলেই আর কমে দিতে পারবে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অসহযোগিতায় অসহায় হয়ে পড়েন তারা। একজন জেলা প্রশাসক বলছেন, স্যার কি করব। এখন আমার কাছে মনে হলো যে উনি অসহায় অবস্থায় পড়ে গেছেন। তো একজন জেলা প্রশাসন তো অসহায় অবস্থায় পড়তে পারে না। ওনার হাতে আইন আছে, ওনার হাতে ক্ষমতা আছে, ওনার হাতে ফোর্স আছে। আর একটা জেলায় যেটা কোনো কাজ করেনি, যাদের কাছ থেকে আপনার সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার কথা তাদের কাছ থেকে ওইটা পাচ্ছেন না। আমি সরকারকে জানিয়েছি। বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখা সহ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। তত তাড়াতাড়ি বাজার সুস্থ অবস্থা ফেরত পাবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিলের অধ্যাদেশ জারি হলেও এর দুটি ধারার প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখনও এসব ধারার আওতায় কাজের অভ্যাস থাকায় সুরক্ষা পাবে আওয়ামী লীগ আমলের হওয়া বিতর্কিত চুক্তিগুলো।
ভোক্তা অধিকার সংগঠন ক্যাব আয়োজিত সংলাপে বক্তারা বলেন, ভূ রাজনীতি আর বৈশ্বিক আর্থিক সংস্থাগুলোর দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে দেশের জ্বালানি নীতি। দায়মুক্তি আইনকে ঢাল করে প্রশ্নবিদ্ধ প্রকল্প, লুণ্ঠনমূলক ব্যয়, বিশেষ গোষ্ঠীর একচ্ছত্র নিয়ন্ত্রণ, বিপরীতে গ্রাহকের উপর জ্বালানি পণ্যের বাড়তি দামের বোঝা চাপানো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে এমন নানামুখী অভিযোগ ওঠে বিদ্যুৎ জ্বালানি খাত ঘিরে। নতুন বাস্তবতায় কেমন হওয়া উচিত কৌশলগত এই খাত, কিংবা পরিবর্তন হচ্ছে কতটা, সে আলোচনাও কিন্তু ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের আয়োজনে গণমাধ্যমের সঙ্গে জ্বালানি খাত সংস্কার বিষয়ক সংলাপে উঠে আসে এমন নানা প্রসঙ্গ। সংলাপে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন জ্বালানি খাত নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীরাও। প্ল্যানিং হইতে না হলে সরকার আরো বাজে অবস্থাতে। অনিয়মে জর্জরিত জ্বালানি খাত সংস্কারে কোনো কমিশন গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্টজনরা। তাদের দাবি, দায়মুক্তি আইনকে হাতিয়ার বানিয়ে এই খাত থেকে পাচার করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। তাদের যে দুর্নীতি, তাদের যে মানুষকে আক্রান্ত করা যে প্রবণতা, তার একটা বড় কারণ ছিল এই জ্বালানি খাতের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করা। সেই প্রেক্ষিতে এই খাতের সংস্কার ভীষণ জরুরি। তবে পট পরিবর্তন হলেও বিদ্যুৎ জ্বালানি খাতে এখনও আগের ধারাবাহিকতা চলমান বলে মনে করেন ক্যাবের উপদেষ্টা। তার অভিযোগ, ভূ রাজনীতি আর বৈশ্বিক আর্থিক সংস্থাগুলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে জ্বালানি নীতি। জ্বালানি খাত নিয়ন্ত্রণ যে শুধু দেশের মধ্য থেকেই হয় তা নয়, সরকার বুদ্ধি বিবেচনাটা তার ভেতর থেকে আসছে না, দেশের মানুষের স্বার্থ সংরক্ষণের বিবেচনা থেকেও আসছে না। যে বিষয় বিচার বিবেচনা আগের সরকারকে গাইড করেছিল, সেই বিচার বিবেচনায় এই সরকারকে গাইড করছে, এইটাই আমাদের আতঙ্ক। পাশাপাশি এটাও দেখতে পাই যে গত 15 বছরে জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরে যে সমস্ত অফিসাররা কাজকর্ম করেছে, ঘুরে ফিরে তাদেরকেই ফিরিয়ে আনা হয়েছে। বিশেষ আইন বাতিল সংক্রান্ত অধ্যাদেশ জারি হলেও এর দুটি ধারা সুরক্ষা দেবে আগের বিতর্কিত চুক্তিগুলোকে, এমন মত উঠে আসে সংলাপে। নতুন সরকার এসছে, তার সঙ্গে আমরা টেবিলে পাশাপাশি বসে কাজ করতে চাই, মুখোমুখি হতে চাই না। কিন্তু অলরেডি দুটো ব্যাপারে আমরা মুখোমুখি হয়ে গেছি। আমরা উদ্বিগ্ন যে আমরা আগের জায়গায় সরকারকে দেখতে চাই না। জ্বালানি খাতে লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ নির্ধারণ, আদানি সহ বিতর্কিত সব চুক্তি বাতিল, যৌক্তিক মূল্যহার, জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত ও বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিইআরসির ট্রাইব্যুনালে নিষ্পত্তির দাবি জানায় ক্যাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 8 আনা ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নিতে এসিড দিয়ে ঝলসে দেওয়া হয় মা ও শিশুর শরীর। রাজধানীর উত্তরায় এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার একদিন পর মামলা করে ভুক্তভোগীর পরিবার। পরে তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার ময়মনসিংহ থেকে নাইম ওরফে বাবুকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাইম পেশাদার ছিনতাইকারী। সে মূলত অর্থের লোভে এই চেনটা ছিনতাই করে কিছু অর্থ উপার্জন পাবে, সেই লোভেই এটা করেছিল। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পরবর্তী আইনি কার্যক্রম সেগুলো এখন চলমান রয়েছে। অ্যাসিড নিক্ষেপের শিকার হওয়া শিশু এবং তার মা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। বার্ন ইউনিটে তাদেরকে স্থানান্তর করা হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রেসিডেন্ট ইমানুয়েলের ম্যাখোর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। প্রধানমন্ত্রী পদত্যাগের পর এবার বামপন্থীদের রোষানলে প্রেসিডেন্ট ম্যাখো। রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে ব্যর্থতার অভিযোগে তারও পদত্যাগের দাবি উঠেছে। চলতি বছরের সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই বিতর্কিত সিদ্ধান্তের কারণে তোপের মুখে পড়েন মিশেল বার্নিয়ে। বিশেষ করে 2025 সালের বাজেটে সরকারি ঘাটতি কমানোর জন্য 6,000 কোটি ইউরো কর বাড়িয়ে এবং ব্যয় কমানোর পরিকল্পনা উত্থাপন করেন তিনি। এর বিরোধিতা করেন 67% মানুষ। তবুও রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা খাটিয়ে এমপিদের ভোট ছাড়াই সামাজিক সুরক্ষা বাজেট বিল সংসদে পাশ করিয়ে নেন তিনি। এতেই বাধে বিপত্তি। বিরোধী দল এবং দেশবাসীর রোষানলে পড়েন বার্নিয়ে। বিতর্কিত এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিরোধী দলীয় নেতারা তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করেন, যা বুধবার অনুষ্ঠিত হয়। এই ভোটে বার্নিয়ের পদত্যাগের পক্ষে 331টি ভোট পড়ে। এই অবস্থায় বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হন ফরাসি প্রধানমন্ত্রী। 1962 সালে মিশেল ডেব্রের পর এই প্রথম কোনো ফরাসি প্রধানমন্ত্রী হেরে গেলেন অনাস্থা ভোটে।
বার্নিয়ের পদত্যাগে আনন্দ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। একই সঙ্গে কে হতে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। আমি এই সরকারকে ভোট দেইনি, তাই তার পদত্যাগে আমি খুশি। এখন একটাই আশা, পুরানো সরকারের ভুলগুলো নতুন সরকার করবে না। এই সরকার জনগণের মতামতকে প্রাধান্য দেয় না। এটা কোনো বৈধ সরকার না। আমরা চাই আমাদের মতামত শোনা হোক এবং তার সমাধান দেয়া হোক। এদিকে ফ্রান্সের সংবিধান অনুযায়ী একবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর 1 বছর পর্যন্ত নতুন করে নির্বাচনের আয়োজন করা যাবে না। এতে পদত্যাগের পরেও বার্নিয়েকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতে হতে পারে। চলমান এই রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়েও জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরিস্থিতি সামলাতে না পারায় প্রেসিডেন্টেরও পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে মালদ্বীপ সরকার। যৌথভাবে 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ। আর এই কর্মপরিকল্পনার নাম দেয়া হয় অপারেশন কোরাঙ্গি। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। অবৈধ অভিবাসীদের ধরতে মালদ্বীপে চলছে সাঁড়াশি অভিযান। রাজধানী মালে সহ অন্যান্য দ্বীপগুলোতে প্রতিদিনই চলছে ধরপাকড়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ যৌথভাবে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে নিয়েছে 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা। অপারেশন কুরাঙ্গি নামের এই কর্মপরিকল্পনার পাশাপাশি চালু করা হয়েছে ইমিগ্রেশন ওয়াচ নামের বিশেষ হটলাইন। ইমিগ্রেশন ওয়াচের মাধ্যমে নভেম্বর পর্যন্ত অন্তত 1000 অভিযোগ জমা পড়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অভিযোগের মধ্যে 226টি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে 5000-এর বেশি অভিবাসীকে অবৈধভাবে বসবাস ও ব্যবসার দায়ে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। মালদ্বীপের অভিযান চলমান। এই অভিযানে দোকানপাট হতে শুরু করে কনস্ট্রাকশনের যে সাইটগুলো আছে সেই কনস্ট্রাকশন সাইটগুলো থেকেও আপনার বাংলাদেশি শ্রমিকদেরকে ধরতেছে, বিভিন্ন গেস্ট হাউস থেকে ধরতেছে। এই অবস্থায় গ্রেফতার এড়াতে ওয়ার্ক ভিসা নিয়ে মালদ্বীপে আসা এবং ভিসার শর্ত মেনে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার। ওয়ার্ক ভিসা এসে এখানে কিন্তু আপনার কোনো ব্যবসা বাণিজ্য করার সুযোগ নেই। সেক্ষেত্রে অন্যান্য যে ভিসা রয়েছে সেটিকে আপনাকে নিতে হবে। যারা আনডকুমেন্টেড রয়েছেন বা অনেকদিন মালদ্বীপে রয়েছেন, কাগজপত্র ঠিক করতে পারেননি, তারা যদি ভলান্টারিলি বা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যদি বাংলাদেশে চলে যান ইমিগ্রেশন অনুমতি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু যখন ভিসা খুলবে আপনি কিন্তু আবার আসতে পারবেন। মালদ্বীপ সরকারের নতুন কর্মপরিকল্পনা দেশটিতে নানা কারণে অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের শঙ্কিত করে তুলেছে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। লম্বা সময় পর অনুশীলনে ফিরলেও তামিম ইকবাল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন। বিপিএল শুরুর আগে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে যাবেন বলেও প্রত্যাশা ফরচুন বরিশাল কোচ মিজানুর রহমান বাবুলের। ফ্রাঞ্চাইজিটির আরেক ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরি কাটিয়ে ব্যাটিং শুরু করায় স্বস্তিতে কোচ। শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাবুল। তামিম ইকবালের জাতীয় দলে ফেরা হচ্ছে না অনেকটাই নিশ্চিত। তবে বিপিএল সামনে রেখে অনুশীলনে মনোযোগী সাবেক টাইগার অধিনায়ক। ফরচুন বরিশালের জার্সিতে গেল মৌসুমে শিরোপা জিতিয়েছেন দলকে। ঢাকা প্রিমিয়ার লিগের পর লম্বা সময় আছেন মাঠের বাইরে। নতুন আসর ঘিরে বেশ কিছুদিন ধরে হোম অফ ক্রিকেটে ব্যাটিং অনুশীলন করছেন বাঁহাতি ওপেনার। প্রথমবার ফরচুন বরিশাল কোচ পর্যবেক্ষণ করলেন তামিমের ব্যাটিং। সামনে এনসিএল টি20 টুর্নামেন্ট। বিপিএল এর আগে পুরনো ছন্দে ফিরবেন তামিম, প্রত্যাশা বরিশাল কোচের। তামিম অনেকদিনই ফিটনেস পাশাপাশি ব্যাটিং করছে, যদিও আমার দেখার সুযোগ হয়নি, আমি এনসিএলে ব্যস্ত ছিলাম, বাট দেখে ভালোই লাগলো যে ব্যাটিং করছে এবং ব্যাটে লাগছে। এখনও সময় আছে, বাট সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন দলের আরেক ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফর। এরই মধ্যে শুরু করেছেন ব্যাটিং অনুশীলন। বরিশাল কোচ অবশ্য শান্তর ব্যাপারে কথা বলেছেন জাতীয় দলের ফিজিওর সঙ্গেও। শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সে যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। সো আমার সাথে যদিও কথা না হয়, বাট ফিজিওর সাথে কথা হয়েছে এবং ন্যাশনাল টিমের ফিজিও আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং অলরেডি সে
ব্যাটিংও করছে। দেশি বিদেশিদের মিশেলে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল। এ মৌসুমেও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবছরও আশা করি চ্যাম্পিয়ন হওয়ার। এবং টিম ওয়াইজ যদি আমরা দেখি যে আমরা যখন টেবিলে টিম বানাই, আমাদের টিম আমাদের লাকও ফেভার করেছে, ওই অনুযায়ী আমরা টিমও তৈরি করতে পেরেছি। ওনারও আমাদেরকে সহযোগিতা করেছে টিম করার ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে বলবো যে সব দিক দিয়ে আমরা ব্যালেন্স টিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দল। প্রথমবারের মতো যুব বিশ্বকাপের সুযোগ পাওয়ায় দলকে বিমান বাহিনীর ফ্যালকনে দেয়া হলো সংবর্ধনা। ফেডারেশন থেকে তাদের 5 লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। ছিল না কোনো আলোচনা, তাদের কাছে ফেডারেশনেরও প্রত্যাশা ছিল না এতটা। তবে তারাই গড়েছেন ইতিহাস, প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন হকির যুব বিশ্বকাপের মঞ্চে। ওমান থেকে যুব এশিয়া কাপ খেলে দেশে ফেরার দিনে তাই হাস্যোজ্জ্বল গোটা দল। দেশে ফেরার পর অনূর্ধ্ব-21 দলকে বরণ করে নেয় হকি ফেডারেশন। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছার পর তাদের বিমান বাহিনী ফ্যালকন হলে দেয়া হয় সংবর্ধনা। অথচ এই দলটাই এশিয়া কাপে যাওয়ার আগে সুযোগ পায়নি একটি প্রস্তুতি ম্যাচ খেলারও। এই বছরে ক্রিকেট একটা ভালো রেজাল্ট দিয়েছে, ফুটবল দিয়েছে। আমরাও যদি একটা ভালো রেজাল্ট দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, অনেক ভালো একটা উপহার দিতে পারবো। হকিতে খেলাধুলা নেই, হকিতে কোনো বড় কম্পিটিশনে যেতে পারে না, বা হকিতে কোনো বড় সাফল্য নেই। সো আমরা চেষ্টা করছিলাম যে না, আমরা যদি এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় যে স্পন্সর কোম্পানিগুলো আছে তারা হয়তো বা আমাদেরকে পাশে থাকবে। প্র্যাকটিস ম্যাচ যেগুলো পেয়েছি সেগুলো সব লোকাল দলের বিরুদ্ধে, তাই সেখানে আসলে শক্তিমত্তাটাও হয়ে জানা যায় না। তো ওখানে যাওয়ার পরে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম কোরিয়ার সাথে। ওইটা খেলার পরে ছেলেদের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে যে না আমরা পারবো, এবং তারপর থেকে ম্যাচ বাই ম্যাচ তারা খেলছে এবং তাদের পারফরমেন্স নিয়ে আসছে। বিশ্বকাপে কোয়ালিফাই করা দলকে 5 লাখ টাকা অর্থ পুরস্কার দেন ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনী প্রধান। কমাস আগে দায়িত্ব নেয়া সভাপতি যুব বিশ্বকাপ ও হকির সার্বিক অবস্থা নিয়ে নিজের পরিকল্পনাও জানান। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। তো আমরা চেষ্টা করব, আমাদের বেস্ট এফোর্ট আমরা দিব। প্রথম বিশ্বকাপে আপনারা বিশ্বকাপের আশা করাটা বেশি হয়ে যাবে। ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার, সেটা এই মুহূর্তে একটু দুর্বল। ঠিক বলেছেন আপনি, এটাকে আমরা সচল করার চেষ্টা করব। এবং আমরা বারবার বলেছি আমার কথাতেও যে আমাদের যারা মেল যারা খেলোয়াড় তাদেরকে আমাদেরকে ঠিক রাখতে হবে। আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমের স্পেশালি পেনাল্টি কর্নার এবং পেনাল্টি, এই দুইটা স্কিলটাকে অনেক ইমপ্রুভ করতে হয়। স্পেশাল কোচ নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে এই স্কিলটাকে আরও উন্নত করার জন্য। যা যা সহযোগিতা করে, তাদের যা যা জীবন মানের উন্নয়ন করার, আমরা সচেষ্ট থাকবো সেটা করার জন্য। যোগ্য টেকনিক্যাল ডিরেক্টর নির্বাচন করব এবং আমাদের দলে অন্তর্ভুক্ত করব বা ফেডারেশনে নিয়ে আসবো। 10 দলের যুব এশিয়া কাপে 6 ম্যাচে 3 জয় ও 2 ড্রতে পঞ্চম স্থানে থেকে জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে যুব হকির মেগা আসর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব ধর্মীয় নেতাদের। সব সম্প্রদায়ের মানুষকে ভয়হীন মানবিক সম্পর্ক গড়ার আহ্বান ডক্টর ইউনূসের। ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কাজে আসবে না, মত মঈন খানের। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে থাকায় উগ্রবাদীরা উৎসাহিত হচ্ছে, বলছেন বিএনপি নেতারা। এবং আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। আলোচনায় গুরুত্ব পাবে পানি বন্টন ও বাণিজ্য ইস্যু, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।